কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামায়াতের সমাবেশে মানুষের ঢল, গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন সহ তুলে ধরা হবে ৭ দফা দাবি। গোপালগঞ্জে সহিংসতার জন্য বাইরে থেকে আসা আওয়ামী সমর্থকদের দায়ী করলেন স্থানীয়রা। প্রশাসনের ব্যর্থতা কারণ খতিয়ে দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। হলে বাগিয়ে নেন পূর্বাঞ্চলে ১০ কাঠার প্লট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দুদকে বিচারের মুখোমুখি করার দাবি। এবং দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, সিরিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে স্বাগত জানালো তুরস্ক, জর্ডান। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। জামাতে ইসলামের জাতীয় সমাবেশে নেতাকর্মীর ঢল নেমেছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবি আদায়ে ভোর থেকে মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন জামাত সমর্থকরা। দুপুর ২টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবার কথা থাকলেও সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান। এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে সমাবেশ উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানান, তাদের ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে দেশে ২৪-এর চেতনা বাস্তবায়ন হবে। আমাদের নেতাকর্মীরা খুব উৎসব মুখর পরিবেশে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আলহামদুলিল্লাহ দলে দলে ঢলে ঢলে এসে ঢুকছেন ঢাকার ভিতরে। লক্ষ লক্ষ জামাতের কর্মী জনগণ, এদেশের আপামর জনতা মূলত আমাদের সমাবেশে অংশগ্রহণ করেছে এবং আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছে। হাজার হাজার মানুষ, ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে এখনো তারা কাতরাচ্ছে। কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কারো মাথার মগজ চলে গেছে, কেউ দেশে বিদেশে চিকিৎসা আছে, কারো স্ত্রী সন্তান পিতা মাতার আজকে অশ্রু ঝরছে। আল্লাহ, এই জুলাই যোদ্ধাদেরকে তুমি সুস্থতা এবং সক্ষমতা দান করো। শোকাহত তাদের পরিবারের সদস্যদেরকে তুমি সাবরুন জামিল দান করো। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া, রবিন ও শফিক মুন্সি, এবং সমাবেশ স্থলের বাইরে আছেন সহকর্মী মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৭ দফা দাবিতে জামাতের যেই জাতীয় সমাবেশ সেটি বিকেল দুপুর ২টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে বা যদি বলতে যাই সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সেটি কিন্তু যে কানায় কানায় পূর্ণ। এবং এই যে জামাতের ৭ দফা দাবি, এর মধ্যে কিন্তু যেই বিষয়গুলো রয়েছে একইভাবে মৌলিক সংস্কার, নির্বাচন ঘিরে, ভোট ঘিরে কিংবা বিচার ঘিরে, সেই রকমই ৭টি দাবি কিন্তু তাদের এই সমাবেশে জানানো হবে। একটি বিষয় যদি জানাতে চাই আপনাদেরকে, যে জামাতের এরই মধ্যে যে কেন্দ্রীয় যে নেতারা তারা কিন্তু বেশ কয়েকজন এর মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টা নাগাদ, কিন্তু এর মধ্যে আমরা নিশ্চয়ই দেখেছেন যে সকাল থেকেই কিন্তু দেশের নানা প্রান্ত থেকে দলের নেতাকর্মী সহ যে সাধারণ মানুষ তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং পুরো ময়দানে কিন্তু এখন লোকে লোকারণ্য। এই সময়ে আসলে জামাতের যে বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা আসলে যে সমাবেশে তারা তাদের যে সাংস্কৃতিক নানা ধরনের যে পরিবেশনা সেগুলো পরিবেশন করছেন। এবং আজকের যে জাতীয় সমাবেশটি মূলত যে ৭ দফা দাবিতে, সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সেটি হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ১ কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা। এই ৭টি দাবিতেই মূলত যেই জামাতের আজকের এই সমাবেশ বা জাতীয় সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। দলটির নেতাদের তরফ থেকে যেটি জানানো হয়েছে, এই সমাবেশে যেমন জামাতের নেতাকর্মীরা থাকবেন বা কেন্দ্রীয় নেতারা বক্তব্য করবেন, ঠিক একইভাবে কিন্তু যে বিভিন্ন দলের যে নেতাদেরকেও আজকের এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা আশা করছেন যে
এই আমন্ত্রিত বিভিন্ন দলের যে প্রতিনিধিরা তারাও আজকের এই মঞ্চে উপবিষ্ট হবেন এবং দুপুর 2টা নাগাদ যেই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, জাতীয় সমাবেশ, সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সভাপতিত্ব করবেন এবং এর মধ্যে আসলে জাতীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু তারা তাদের বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের মধ্যে আমরা যেমনটি আজ করতে পেরেছি জামায়াত নেতাদের সঙ্গে কথা বললে বা যে কর্মীদের মধ্যে কথাবার্তা বলে যে সেখানে একদিকে যেমন বিচার প্রশ্নে তারা তাদের বক্তব্য উপস্থাপন তুলে ধরবেন, ঠিক একইভাবে মৌলিক সংস্কারের পক্ষে যে জামায়াতের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো উঠে আসবে। ঠিক একইভাবে নির্বাচন ঘিরেও তারা তাদের যে নানা ধরনের যে বার্তা সেটি কিন্তু যে তুলে ধরবেন। দলটির যে নেতাকর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন ঘিরে যে নানা ধরনের যে আবহ সেটি কিন্তু দেখতে পেয়েছি। তাদের স্লোগানে যেমন রয়েছে ঠিক একইভাবে জামাতের নির্বাচনী প্রতীকের যে সেটিও কিন্তু যে এখানে উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা একটু জানার চেষ্টা করব, আমাদের আরেক সহকর্মী শফিক মুন্সির সঙ্গে যুক্ত হব। মুন্সি বলবেন। মুন্সি, প্রায় 1.5 যুগ পর আসলে ঢাকার বুকে এই বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ এবং সমাবেশের চেয়েও বড় যে বিষয়টি, দীর্ঘদিন তারা কিন্তু কোনো উন্মুক্ত কর্মসূচি পালন করতে পারেনি দেশের কোথাও। সেই জায়গায় কিন্তু আজকের যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে সারা দেশে জামাত ইসলামের যত নেতাকর্মী আছে তারা উচ্ছ্বসিত এবং সেই তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে প্রকাশিত হচ্ছে। নেতাকর্মীরা কিন্তু সকাল 10টার আগেই এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল মাঠে তারা জড়ো হয়ে পুরো মাঠটি লোকারণ্য করেছে এবং যতটুকু আমাদের কাছে খবর আছে যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যত সড়ক মহাসড়ক যেগুলো ছিল সব কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামের আগত যে নেতাকর্মী তাদের ভিড়ে এক প্রকার। এবং আজকের এই সমাবেশ থেকে সরকারের প্রতি 7টি মোটা দাগে আসলে দাবি জামাত ইসলাম উত্থাপন করবে। সেই দাবিগুলো কিন্তু বারবার এর আগে যখন সকাল 10টায় প্রথম পর্বটি শুরু হয় এই সমাবেশে, তখন কিন্তু তাদের যে নেতৃবৃন্দ তারা কথার ফাঁকে ফাঁকে বলেছে। তার মধ্যে প্রথম যে দাবিটা তারা সবচেয়ে বেশি করছে সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করার জন্য তারা জোর দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি। একই সাথে আগামী নির্বাচন থেকেই পিআর পদ্ধতির প্রবর্তন চায় তারা বলছে যে বাংলাদেশের শতভাগ ভোটার যারা তাদের মত সেটি পূর্ণভাবে প্রকাশিত হবার সুযোগ পাবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করা হয়। এটি মূলত জামাত ইসলাম দাবি করছেন। এবং আমরা যেটা জানি যে বিগত দিনে যে গণহত্যাগুলো হয়েছে সেগুলোর বিচারও আজকের এই সমাবেশ থেকে তারা চায়। এবং বেলা 2টায় আনুষ্ঠানিক পর্ব শুরু হবে এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের মাধ্যমে আজকের এই সমাবেশ সেটি সমাপ্ত হবে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী মনির হোসেনের কাছে, বাকি যে সংবাদ সেটি সে আমাদেরকে জানাবে। বেলা যত বাড়ছে ততই জামাত ইসলামের যে নেতাকর্মী তাদের কিন্তু ভিড় ততই বাড়ছে। যেই সোহরাওয়ার্দী উদ্যানের কথা আমরা বলছিলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই নেই, সেই সমাবেশ কিন্তু ছড়িয়েছে যে আশেপাশের যেসব সড়ক আছে সেই সড়কগুলোতে শাহবাগ থেকে সায়েন্স ল্যাব কিংবা শাহবাগ থেকে
এলাকা, সব এলাকায় কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের ঢল। তারা তাদের যে স্লোগান, দলীয় সেই স্লোগান দিচ্ছে, দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক নিয়ে কিন্তু তারা তাদের দাবি দাওয়াগুলো তুলছে। তারা যেটি বলছে, অর্থাৎ আমরা যেটি সকাল থেকে দেখছি, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন, যেমন সড়ক পথে নেতাকর্মীরা এসেছে রেলপথে এবং নৌপথেও আমরা অসংখ্য নেতাকর্মীকে আসতে দেখেছি। এখন যে সমাবেশ স্থল, সেখানে লাখো নেতাকর্মীর ঢল এবং তারা যেটি বলছে, তাদের যে 7 দফা দাবি সেটি তারা বলছে। এবং এখানকার উপস্থিত যে নেতাকর্মীরা আছে, সেই নেতাকর্মীরা বলছেন তারা যে বিগত 16-17 বছর তারা আসলে রাস্তায় এর কোনো কর্মসূচি করতে পারেনি, কোনো প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে পারেনি। সেই ক্ষেত্রে এই যে 17 বছর পর তাদের এই সমাবেশে উপস্থিত হতে পেরে আসলে তারা উজ্জীবিত। এবং আমরা দেখছি সড়কের দুপাশেও, এই পাশে আমরা রমনা পার্কের পাশে আছি, হাইকোর্টের পার হয়ে রমনা পার্কের যেই পাশ, সেই পাশেও আসলে যে নেতাকর্মী তারা কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং যে নেতাকর্মীরা আছেন তারা বলছেন তাদের যে 7 দফা আছে সেটির দাবি জানাচ্ছেন। তো রমনা গেট থেকে এই ছিল জাতীয় সমাবেশের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনায়। গোপালগঞ্জে সহিংসতার জন্য জেলার বাইরে থেকে আসা আওয়ামী সমর্থকদের দায়ী করছেন স্থানীয়রা। ভোট থেকে সেখানে কারফিউ শিথিলে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও বিরাজ করছে চাপা আতঙ্ক। এদিকে 3 দিনের অভিযানে 1.5 শতাধিক জনকে আটক করেছে যৌথ বাহিনী। প্রায় 55 ঘন্টার কারফিউ পরিস্থিতি পেরিয়ে এবার একটি লম্বা সময় ফাঁকা পেয়েছেন গোপালগঞ্জবাসী। এই শিথিল সময়ের মধ্যে অনেকেই দোকানপাট খুলেছেন, যেটা একদিন একদমই দেখা যায়নি। সেই জায়গা থেকে বলাই যায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। প্রায় 3 দিন পর ধীরে ধীরে পুরনো রূপে ফিরছে গোপালগঞ্জ। শনিবার ভোর 6টা থেকে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। লোকসমাগম বেড়েছে রাস্তাঘাট এবং বাজারে, যদিও এখনো জনমতে কাটেনি শঙ্কা। কোনো লোকজন সাহস করে বাইরে না, আমরা এই যে মাল কিনে প্রত্যেকদিন কিনি, প্রত্যেকদিন ফেলাই দেওয়া লাগে। আতঙ্কের মধ্যে আছে, আমরা তো দিন মজুরি ভাই। এই যে অস্থিরতা, আমরা বয়স্ক মানুষ, আমাদের এই যে মনে করেন মানসিক টেনশন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহন এবং লোকজনের চলাচল। শহরের কাঁচা বাজার, ফল বাজারে বেচাকেনা আগের মতোই। তবে গোপালগঞ্জের সব ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় সেসব দোকান এখনো খুলেনি। তাই বিপাকে পড়েছেন ব্যবসায়ী এবং খেটে খাওয়া মানুষ। 4-5 দিন কোনো কামাই নাই, চাল নাই, গড়াই না খাইয়ে যে ভ্যানি বসে রয়েছে রাস্তায়, একজন লোক নাই, দোকানপাট খোলে না, সব তার সমস্যা। শান্তি পরিবেশ থাকুক, শান্তি পরিবেশ থাকলে আমরা একটু ব্যবসা করে যাতে বাঁচতে পারি। এদিকে স্থানীয়দের অনেকেই বলছেন গোপালগঞ্জের বাইরে থেকে আসা লোকজন সংঘাতময় পরিস্থিতির জন্য দায়ী, যার ফল ভোগ করতে হচ্ছে এলাকাবাসীকে। এমনি শুনছি অনেক জায়গাতে লোকজন আসছে, মারামারি হচ্ছে। বেশি না আর কি, অল্প কিছু লোক বাইরে থেকে এসে এরা গন্ডগোল বাঁধাইছে। এদিকে শুক্রবার রাতেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। আল আমিন তুষার, সময় সংবাদ, গোপালগঞ্জ। আজ কক্সবাজারে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত জানাতে বাস টার্মিনাল এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, দেশ গড়তে জুলাই পদযাত্রা, যার অংশ হিসাবে 19তম দিনে আজকে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কক্সবাজারে আসবেন। এবং যে সকাল 10টায় যে পদযাত্রাটি বাস টার্মিনাল থেকে শুরু হওয়ার কথা ছিল, কিছুটা বিলম্ব হচ্ছে, যেহেতু আমরা লক্ষ্য করেছি বাস টার্মিনাল এলাকায় ধীরে ধীরে জড়ো হতে থাকছে স্থানীয় নেতারা। সেখান থেকে জড়ো হয়ে কেন্দ্রীয় নেতারা সেখানে যোগ দিবেন বাস টার্মিনাল এলাকায়, এবং সেখান থেকে পদযাত্রা করে সেই পদযাত্রাটি কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এসে সেটি শেষ হবে। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। আমরা এখন রয়েছি পথসভার যেখানে মঞ্চ রয়েছে সেখানে। এরই মধ্যে যে গত বছরের জুলাইয়ে যারা আহত হয়েছিলেন কক্সবাজারে, তারা এক পাশে বসে রয়েছেন এবং কিছু সংখ্যক জনগণ এখানে যে পথসভা যেটি হবে সেটিতে অংশ নিয়েছেন। এবং যারা
এনসিপির কক্সবাজারের যারা নেতৃস্থানীয় বা যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন অনেকে এখানে উপস্থিত হয়েছেন। তবে যেটি বলা হচ্ছে আজকে যে পথসভাটি সেখানে যে নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে তাসনিম জারা সার্জিস আলম সবাই উপস্থিত থাকবেন এবং দুপুরে 1টার দিকে এই পথসভাটি অনুষ্ঠিত হবে কক্সবাজার পাবলিক হল লাইব্রেরি মাঠে। এরপর তারা রামু ঈদগাহ এবং চকরিয়া হয়ে বান্দরবনে তারা পদযাত্রাটি বান্দরবনে গিয়ে শেষ করবেন বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার পাবলিক হল মাঠ থেকে সবশেষ। বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট নেয়ার প্রমাণ পেয়েছে দুদক। পূর্বাচলে 10 কাঠার প্লট মাত্র 6.5 লাখ টাকা আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় বাগিয়ে নেন তিনি। ইতোমধ্যে দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় পরবর্তী পদক্ষেপ নিতে সুপারিশ করেছে দুদকের অভিযানকারী দল। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের 1 নম্বর সেক্টরের 201 নম্বর রোডে এই 10 কাঠার প্লটটি অস্থায়ী আবাস করেছেন মোর্শেদ আমেনা দম্পতি। 5 আগস্টের পর থেকে জমির প্রকৃত মালিকের খোঁজ না থাকায় ভিটেমাটিহীন নীলা মার্কেটের এই দোকানে টিনের ছাউনিতে আপাতত মাথা গোজার ঠাঁই মিলেছে। এটা খায়রুল সাহেবের প্লট অনেক হেরা গেছে গা হেরা রায় না দেখা যে আমরা তো থাকতাছি যাওয়ার পরে থেকে দেখি কিছু কোয়া না তাহলে হের প্লট আমরা কি নিতার মুঙ্গা মাতাত করে যদি বলা যে আমার প্লট ওইটা জানবো। দুদক বলছে এই প্লটটি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের। 2003 সালে বিচারপতি কোটায় প্লটটি বরাদ্দ পান তিনি। তবে নিয়ম মাফিক কিস্তি না দেওয়ায় এই প্লট বরাদ্দ স্থগিত রাখে তৎকালীন রাজউক কর্তৃপক্ষ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের প্লট পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন খায়রুল হক। মানা হয়নি কোনো নিয়ম নীতি। আওয়ামী সরকারের প্রভাবে কিস্তি সহ সুদ পরিশোধ না করে 20 লাখ টাকার প্লট মাত্র 6.5 লাখ টাকায় বাগিয়ে নেন। সম্প্রতি অভিযানে যে দুদকের টিম অনিয়মের সত্যতা পায়, নেওয়া হচ্ছে পরবর্তী পদক্ষেপ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিধি বহির্ভূতভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের নামে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযানকারী টিম অনিয়মের সত্যতা পেয়েছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই বিচারপতিকে বিচারের মুখোমুখি করতে হবে। 10 কাঠার প্লট নিয়ে দুর্নীতি করে কয় কোটি টাকার দুর্নীতি করেছে এটা তো কোনো বিষয়ই না। এক বিষয় হলো সেই জাতিকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর জন্য তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর বলা হয় এবিএম খায়রুল হককে। 5 আগস্টের পর লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। আজ অনূর্ধ্ব 20 নারী সাফের শিরোপা নিশ্চিতের সুযোগ বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে আফিদারদের জয়। ভুটান ম্যাচে নেপাল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন লাল সবুজ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ সকালে গাজীপুরের নুহাশপল্লীতে তার কবরে শ্রদ্ধা জানান স্বজন ও ভক্তরা। 2012 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে 63 বছর বয়সে মৃত্যুর পর নিজ হাতে গড়া নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত হন বাংলা সাহিত্যের এই রাজপুত্র। বাংলা সাহিত্যে তিনি গল্পের ভাজে ভাজে নাটক ও চলচ্চিত্রকে উপজীব্য করে প্রবেশ করেছেন ইতিহাস ও জীবন বাস্তবতায়, আর সবচেয়ে নিবিড় করে মিশে আছেন উপন্যাসের পরতে পরতে। বর্ষায় এত বৃষ্টির পরও কমছে না গরমের তীব্রতা। আবহাওয়াবিদ জানান জুন থেকে সেপ্টেম্বর উষ্ণ বৃষ্টি হয়, তাই এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা, যে কারণে অধিক বৃষ্টির পরও কমে না গরম। কখনো ঝিরিঝিরি কখনো ভারী চলতি বর্ষা মৌসুমে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তবে এত বৃষ্টির পরও কমেনি গরমের তীব্রতা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কয়েকদিন যে বৃষ্টিটা হলো সেই তুলনায় আবহাওয়া ঠান্ডা হওয়ার কথা ছিল, কিন্তু গরম কমতেছে না। বৃষ্টি হচ্ছে, এর পরক্ষণেই অতিরিক্ত তাপমাত্রা আরো বাড়তেছে।
গরমের কারণ হিসেবে মৌসুমি বৃষ্টির বিশেষ বৈশিষ্ট্যের কথা জানান আবহাওয়াবিদ। বলেন, জুন থেকে সেপ্টেম্বরে দেশে উষ্ণ বৃষ্টি হয়। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা। জলীয় বাষ্প নিঃসরণের মাধ্যমে ঠান্ডা হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা শরীরকে তেমন ঠান্ডা করতে পারি না, ফলে আমরা ঘেমে যাই এবং আমাদের খুব স্যাঁতস্যাঁতে লাগে এবং গরমের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পায়। জুলাইকে বৃষ্টিপ্রবণ মাস উল্লেখ করে আবহাওয়া অফিস বলছে, সার্বিক তথ্য উপাত্ত বিবেচনায় মাস জুড়েই থাকবে এমন আবহাওয়া। এই জুলাই মাসের বাকি যে কয়েকদিন বাকি আছে প্রত্যেক দিনই বৃষ্টি হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। সিরিয়ায় দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দামেস্ক ও তেল আবিব। মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এক্সে দেয়া এক পোস্টে জানান, ইসরায়েল ও সিরিয়া অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। এতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। একে স্বাগত জানিয়েছে তুরস্ক, জর্ডান সহ প্রতিবেশী দেশগুলো। গত বুধবার দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরায়েলের বিমান হামলা এবং সোয়েদা প্রদেশে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণে অন্তত ৩ জন নিহত হন। আহত হন আরও ৩৪ জন। সংঘাতে ৬৫০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এবারে খেলার খবর। আজই অনূর্ধ্ব-20 সাফের শিরোপা নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজদের জয় আর ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হবে আফিদারা। বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। টুর্নামেন্টের শুরু থেকেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের। তবে টানা খেলায় ফুটবলারদের চোট আর অনুশীলনের সুযোগ না পাওয়ায় চিন্তিত কোচ পিটার বাটলার। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে সাগরিকার 3 ম্যাচের নিষেধাজ্ঞা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক ময়দান সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামায়াতের সমাবেশে মানুষের ঢল। গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন সহ তুলে ধরা হবে 7 দফা দাবি। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।